ভয়েস অব লালমনিরহাটে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভয়েস অব লালমনিরহাট এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা লালমনিরহাট জেলার ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, সংস্কৃতি, সর্বোপরি লালমনিরহাট জেলার সফল মানুষগুলোর গল্প আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লালমনিরহাট জেলার একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী জাবিউল ইসলাম জাবেদ। জাবেদ ভাই, আপনাকে ভয়েস অব লালমনিরহাটে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আপনি লালমনিরহাটের মধ্যে একজন অন্যতম একজন সঙ্গীত শিল্পী। আপনি দীর্ঘদিন ধরে লালমনিরহাটে সঙ্গীত চর্চা করে আসছেন। আপনার সঙ্গীত জীবনের গল্প বা সঙ্গীত আপনি কিভাবে শুরু করেছেন, কিভাবে সঙ্গীত জীবনে আপনি প্রবেশ করেছেন, এই বিষয়ে আপনি একটু আপনার যে অবনতি দর্শক রয়েছে তাদেরকে কিছু বলুন। সঙ্গীতের শুরুটা আমি যখন গান বাজনা হতো বাহিরে, আমি আমার ভিতরে সঙ্গীতের বিষয়টা, মিউজিকটা একটা কাজ করতো। মিউজিক শুনলে আমি থাকতে পারতাম না। তো আমার এক সময় মনে হলো যে আমার গান শিখতে হবে। তখন এখন সংগঠন কোথায় পাই, পরে আমাদের ইনস্টিটিউট অবস্থিত যে ইনস্টিটিউট, সেখানে আমি তখন গান চর্চা হতো। তখন উদীচী শিল্প গোষ্ঠী ছিল নামে, পরিচালক ছিলেন তাজুল চৌধুরী। ওনার সংগঠনে গিয়ে অনেক সময় গান শুনতাম। তারপরে এক সময় বাসায় বললাম যে আমি গান শিখতে ইচ্ছুক, করে আমাকে সেখানে ভর্তি করা হলো। আপনার আসলে সঙ্গীত জীবনের যদি গুরু বা উস্তাদ যদি কাউকে বলতে হয় তাহলে আপনি কার নাম স্মরণ করবেন? আসলে আমার হাতে করি প্রথমে তাজুল চৌধুরী। ওনাকেই তাহলে তাজুল চৌধুরী, আসলে তাজুল চৌধুরীর মাধ্যমে আপনি সঙ্গীত জগতে প্রবেশ করেছেন। আমরা জানি জাবেদ ভাই আপনি বিভিন্ন ধরনের গান করে থাকেন, যেমন আপনি আয়ুব বাচ্চুর গান আপনার কণ্ঠে খুবই ভালো আসে, এছাড়া আপনি জেমসের গানও করে থাকেন। কিন্তু আমরা আবার এটাও জানি যে আপনি একজন লালনের খুবই ভক্ত একজন মানুষ। আমরা আজকে অনুষ্ঠানটা আপনার লালনের একটি গান দিয়ে আমরা শুরু করতে চাই। আপনি প্রথমে যদি আমাদেরকে একটি লালনের গান শোনাতেন। অবশ্যই। তাহলে আপনি আমাদের জন্য একটি লালনের গান পরিবেশন করেন। অবশ্যই।
অসাধারণ একটি গান আমরা শুনলাম। প্রিয় দর্শক, আমরা জাভেদ ভাই আরো অনেক গান শুনবো এবং তার সঙ্গে আমরা তার জীবনের গল্প শুনবো এবং তার সঙ্গীত জীবনের যে অভিজ্ঞতা রয়েছে সেগুলো আমরা আরো শুনবো। জাভেদ ভাই, আপনি লালনের অনেক বড় একজন ভক্ত এবং প্রায় প্রতি বছরই আপনি লালনের আখড়ায় যেয়ে থাকেন। আপনি এই লালনের জীবন দর্শন সম্বন্ধে যদি দর্শকদের কিছু বলতেন। লালন জীবন দর্শন, আসলে লালন হচ্ছে উনি আল্লাহপ্রাপ্ত একজন লোক এবং ওনার জীবন দশায় উনি মানবতার ধর্মকে সৃষ্টি করে গেছেন, মানে উনি মানব ধর্মটাকে বড় করে দেখেছেন, যেটা স্বয়ং সৃষ্টিকর্তা পছন্দ, যেটা চান মানুষে মানুষের প্রেম, মানুষে মানুষে হানাহানি হিংসা বিদ্বেষ নয়। তিনি সেই মানব তার ঊর্ধ্বে গিয়ে, মানে উনি ধর্মবর্ণের ঊর্ধ্বে গিয়ে মানব ধর্মটাকে প্রচার করেছেন এবং মানুষের মাঝে মানুষের যেন প্রেম থাকে, প্রেম ভালোবাসা থাকে, সেটাকেই তিনি বড় করে দেখেছেন, যেটা সৃষ্টিকর্তা মহান নিজে পছন্দ করে। মানে লালনের জীবন দর্শন সম্বন্ধে অনেক বড় একটি দর্শন, লালন দর্শন আসলে খুব অল্প সময়ের মধ্যে জানা সম্ভব নয়। তারপর আমরা মূল কথা যেটি জানলাম যে লালনের জীবন দর্শন হচ্ছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের প্রেম। জাভেদ ভাই, আপনি দীর্ঘদিন ধরে গান করছেন, আপনি লালনের জেলার বাইরেও অনেক জায়গায় গান করেছেন। এই দীর্ঘ সঙ্গীত জীবনে আপনার যদি একটি মানে ভালো মধুর কোনো স্মৃতির কথা যদি আপনি একটু দর্শকদের বলতেন, যে আপনার এই 30 বছরের অভিজ্ঞতায় আপনার খুব সুন্দর কোনো মুহূর্তে এই সঙ্গীত জীবনে এমন কোনো ঘটনা কি ঘটেছে যেটি আপনাকে এখনো আলোড়িত করে, কি ঘটনাটি মনে পড়লে আপনার? আসলে বাহিরে বলতে আমার দেশের বাড়ি মানিকগঞ্জ, যেখানে আমাদের অনেক বড় বড় শিল্পী রয়েছেন। মমতাজ ম্যাডাম, উনিও আমার দেশের লোক। তো আমি সেবার ওখানে আমার প্রোগ্রামের জন্য তারা ডাক দেয় মানিকগঞ্জে। তো আমি তখন আমাকে আমি যখন গাবতলী স্ট্যান্ডে নামলাম, তারা গাড়ি পাঠায় দেয়। পরে আমরা সেই গাড়ি যোগে যাওয়ার সময় আমার কৌতূহল জাগলো যে আমি মমতাজ ম্যাডামের বাসায় যাব। পরে আমাকে যে ড্রাইভার সে চিনে আমার বাসায় নিয়ে গেল। ওনাকে আমি মানে দেখা করার জন্য, ওনাকে ওই প্রোগ্রামের জন্য আমি দাওয়াতও করতাম, যার জন্য আমি তার বাসায় গিয়েছিলাম, কিন্তু তাকে পাইনি। সে তখন আমেরিকায় ছিল, বিধায় আমি চলে যাই। তো দেশে প্রোগ্রামের সময় আমি তখন ইনভাইট করি প্রতীক নবীকে। প্রতীক নবী মানে যে বাংলাদেশের একজন স্বনামধন্য সঙ্গীত শিল্পী প্রতীক নবী। হ্যাঁ, ওই যে নদীর জল ছিল না, বিখ্যাত হয়েছিলেন। তো ওনার সঙ্গে আমার একটা পরিচয় ছিল। তো আমি ওনাকে ইনভাইট করার পরে তখন বৈশাখের সময়, তো সেই প্রোগ্রাম আমি শুরু করলাম সন্ধ্যায়। আপনি গান করতে করে তারপরে সন্ধ্যার পরেই প্রতীক নবী আসলো। তো প্রতীক নবীর সঙ্গে ছিল যখন ওই চিরকুট ব্যান্ডের ইমন গিটারিস্ট
বর্তমান যে বাজার সেই ইমন সহ আসলো। তো আমাকে ফোন দিল, পরে আমি ওনাদের খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করছিলাম। আমি কমিটিকে বললাম যে ওদেরকে খাওয়া দাওয়া করার, তারপরে স্টেজে আসবে, আমি গান গাচ্ছি, নাম নেমে তারপর দেখা করতেছি। যাই হোক, মানে মূল কথা হচ্ছে যে আপনি আপনার সঙ্গীত জীবনে দেশের স্বনামধন্য অনেক শিল্পী সহচার্য আপনি পেয়েছেন, তাদের সঙ্গে আপনার মেশার সুযোগ হয়েছে, আপনি তাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। আচ্ছা, আমরা আপনার মানে সঙ্গীত এই বিষয়ে একটু বলতেছি, যেহেতু ইয়ে আছে। প্রতীক নবী তখন আসলো, আসার পরে আমি স্টেজে, পরে প্রতীক নবী পিছনের রুমে লাইট টাইট অফ করে একটা রুমের মধ্যে ছিল। পরে আমি গিয়ে দেখা করলাম, স্টেজে নিয়ে আসলাম। তো উনি বৈশাখে অনেক প্রোগ্রাম করাতে ওনার গলা একটু ভেঙে গেছে। তারপরে উনি একটা গান, সবাই রিকোয়েস্ট করলো, একটা গান ধরল। পরে ধরতে ধরতে পরে উনি ওই একটা গানেরই 2-3 লাইন গাওয়ার পরে উনি স্টেজ থেকে নেমে গেছে। তা আমার সঙ্গে প্রতীক নবীর কণ্ঠ অনেকটা মিল, ওই গানটা আমিও একসঙ্গে গাইতেছিলাম। গাইতে গাইতে আমি গাইতেছিলাম, পরে উনি যে নেমে গেছে, এটা দর্শক বুঝতেই পারে নাই যে এটা কে গাচ্ছে। এটা একটা অবশ্যই ভালো অভিজ্ঞতা, ভালো ঘটনা। আসলে আপনার গল্প আমরা আরো শুনবো, আপনার সঙ্গীত জীবনে আরো উল্লেখযোগ্য ঘটনাগুলো আমরা শুনবো। এখন আমরা আরেকটা গান আগে শুনি, দর্শকদেরকে আমরা আরেকটা গান শুনাই, তারপর আবার আমরা আপনার সঙ্গে কথা বলবো। আপনি এখন আরেকটি লালনের গান করবেন আপনি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, লালনের গান আমরা আরেকটি শুনি। জাভেদ ভাই, এবার আমরা একটু লালমনিরহাটের সঙ্গীত অঙ্গন নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই।
যে লালমনিরহাটে আসলে সঙ্গীতাঙ্গনের একটা স্থবিরতা দেখা যাচ্ছে। যে দীর্ঘদিন আগে এক সময় যখন আমরা স্কুল কলেজে পড়তাম বা বিশেষ আমরা স্টুডেন্ট ছিলাম, তখন দেখা যেত যে পাড়ায় মহল্লায় প্রতি মাসে বা বিভিন্ন উৎসবেই সঙ্গীতের আয়োজন করা হতো। ব্যান্ড সঙ্গীত, আধুনিক সঙ্গীতের একটা ব্যাপক প্রচলন ছিল। কিন্তু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে লালমনিরহাটের সঙ্গীতাঙ্গনে আসলে সেইভাবে কোনো অ্যাক্টিভিটিস নাই। বিশেষ করে করোনাকালীন এবং করোনাকালীন পরের যে অবস্থাটা, আপনি যেহেতু এই অঙ্গনের একজন মানুষ, আপনি আসলে এই পুরো পরিস্থিতিটা আসলে কি অবস্থা এখন লালমনিরহাটের সঙ্গীতাঙ্গনে, আপনি যদি এটা একটু ব্যাখ্যা করতেন যে আসলে কি অবস্থা আছে এখন লালমনিরহাটের সঙ্গীতাঙ্গনে? বর্তমানে তো আসলে মানে সঙ্গীত বলতে কি বলবো, সবকিছু মানে একটা হজবরল অবস্থা। এটার কারণ হিসেবে বলা যায় মোবাইল ফোন। মোবাইলটা যখন এই প্রজন্মের হাতে এসেছে, তখন থেকে এই প্রজন্ম এই মোবাইলের পিছনে ফেসবুক, ইউটিউব এবং গেমস এগুলো নিয়ে আসক্তি। তো তারা এর বাহিরে বের হতে পারতেছে না। আচ্ছা, আমি হয়তো একটা প্রোগ্রাম থ্রু হচ্ছে, সেখানে তারা হয়তো গেল, একটু কৌতূহল দেখে আবার চলে আসলো, মানে প্রোগ্রামটা থেকে এনজয় করবে টোটাল থেকে। আগে যখন আমাদের জেনারেশন যারা ছিল, আমাদের জেনারেশন পর্যন্ত আমরা একটা প্রোগ্রাম যদি শুরু হতো, আমরা সকলে মিলে যেতাম একসঙ্গে, বন্ধু বান্ধব, আমাদের আনন্দটাই ছিল অন্যরকম এবং আমরা সেটাকে পুরোপুরি উপভোগ করে তারপরে আমরা একসঙ্গে ফিরে আসতাম। আমরা পরিস্থিতিটা মোটামুটি আমরা সবাই জানি যে এখন আসলে লালমনিরহাটে বিশেষ করে বাংলাদেশের অন্যান্য জায়গায় সঙ্গীতের বা সাংস্কৃতিক অঙ্গন এখন